আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো? তো তোমাদের সাথে আজকে আবার দেখা হয়ে গেল বাংলা জাতীয় ভাষা ক্লাস নিয়ে। তোমাদের ডিগ্রি অর্থাৎ বিএ, বিবিএস, বিএসএস যারা আছো তাদের জন্য আজকের ক্লাসটা, অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষ। তো তোমাদের সাথে আগেও কথা হয়েছে যে আজকে তোমাদের সঙ্গে আমার ক্লাস আছে, তাই আমরা এসেছি। আজকে আমি তোমাদের পড়াবো হলো নির্বাচিত কবিতা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি নির্বাচিত কবিতা, এবং কবিতার নাম হচ্ছে ঐকতান। আর কবি হচ্ছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু তো আমরা জানি, তারপরেও এখানে আছে জন্ম মৃত্যু। এখানে দেখো 1861 সালে ওনার জন্ম, 1861 সালের 7 মে জন্ম, 1941 সালের 7 আগস্ট ওনার মৃত্যু। আচ্ছা, তাহলে এবার আমরা ছোট্ট করে বা অল্প করে রবীন্দ্রনাথের কথন বা রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা অল্প করে কিছু একটু জানবো, একদম অল্প করে জানবো। তো ছোট্ট করে যেহেতু জানবো সেহেতু আমরা এখানে রবীন্দ্রনাথকে নিয়ে একটু আলোচনা করব। তো জন্ম হচ্ছে 7 মে 1861, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত। তখন তিনি যে সময় জন্মেছিলেন তখন সেটার নাম ছিল ব্রিটিশ ভারত, পরবর্তীতে এটার নাম হয়েছে পশ্চিমবঙ্গ ভারত। আচ্ছা, এই জায়গাটা আমি আরেকটু বিশ্লেষণ করে দিই, কারণ এই জায়গাটা নিয়ে আমাদের অনেক আলোচনা আছে, এজন্য একটু আলোচনা করে দিই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে 25শে বৈশাখ 1268 কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, অর্থাৎ ওনার দাদার নাম হচ্ছে কি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে বিদ্যাশিক্ষার জন্য তাকে পাঠানো হলেও তিনি স্কুলের পাঠ শেষ করতে পারেননি। বিভিন্ন জায়গায় তাকে পাঠানো হয়েছে। তার মধ্যে আমি কি নাম বলেছি? ওরিয়েন্টাল সেমিনারি স্কুল বললাম, নর্মাল স্কুল বললাম, বেঙ্গল একাডেমি বললাম, সেন্ট জেভিয়ার্স স্কুল বললাম, এগুলাতে ওনাকে পাঠানো হয়েছিল। আচ্ছা, স্কুলের প্রথাগত শিক্ষা তার না হলেও বাড়িতে গৃহশিক্ষকের কাছে জ্ঞান অর্জনের কোনো ত্রুটি হয়নি। তাহলে দেখা গেছে যে স্কুলের যে শিক্ষা, এই শিক্ষাটা তিনি শিখেন নাই, স্কুলে যাননি তিনি, কিন্তু তাই বলে তার জ্ঞানের কোনো কমতি ছিল না বা শিক্ষার কোনো কমতি ছিল না। তিনি শিখেছেন। কিভাবে শিখেছেন? তিনি স্কুলে যে বাসায় যে গৃহশিক্ষক রাখা হয়েছিল সেই গৃহশিক্ষকের কাছে তিনি লেখাপড়া করেছেন, শিখেছেন। 17 বছর বয়সে একবার ব্যারিস্টারি পড়ার জন্য তাকে বিলাত পাঠানো হয়, অর্থাৎ লন্ডনে পাঠানো হয় তাকে 17 বছর বয়সে। কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কি করার জন্য? ব্যারিস্টারি পড়ার জন্য পাঠানো হয়। কিন্তু 1.5 বছর পর পিতার আদেশে তিনি দেশে ফিরে আসেন, কেননা তাদেরকে জমিদারি তদারকি করতে হবে, এই জন্য তাকে আবার কি করতে হয়? 1.5 বছর সেখানে পড়াশোনা করে তাকে আবার দেশে ফিরে আসতে হয়। তিনি 1882 খ্রিস্টাব্দে সারস্বত সম্মেলনের সম্পাদক হন এবং এ সময় তিনি নিঝড়ের স্বপ্নভঙ্গ কবিতাটি রচনা করেন। তাহলে দেখা গিয়েছে কি 1882 খ্রিস্টাব্দে সারস্বত সম্মেলনের সম্পাদক হন এবং এ সময় তিনি নির্ঝরে যে স্বপ্নভঙ্গ কবিতাটি আছে এটা তিনি কি করেন? রচনা করেন। আচ্ছা, সন্ধ্যা সঙ্গীত 1882 প্রকাশিত হবার পর রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের কাছ থেকে জয়মালা লাভ করেন। তাইলে অত অল্প বয়সে 17 বছর বয়সে তাকে ব্যারিস্টারি পড়ার জন্য কোথায় পাঠানো হয়? লন্ডন পাঠানো হয়। লন্ডন থেকে তাকে কোথায় নিয়ে আসা হয়? পিতার আদেশে তাকে আবার দেশে ফিরিয়ে আনা হয় 1.5 বছর পরে। তাহলে 18-19, তাহলে 19 বছর বয়সে তিনি কবিতা লিখেন। সেই কবিতাটার নাম হচ্ছে কি সন্ধ্যা সঙ্গীত। 1882 প্রকাশিত হবার পর রবীন্দ্রনাথ বঙ্কিমের কাছ থেকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে কি লাভ করেন? জয়মালা লাভ করেন। 22 বছর বয়সে জমিদারি সেরেস্তার এক কর্মচারী কন্যা ভবতারিণীর পরবর্তী নাম মৃণালিনী, অর্থাৎ তার এখানে কি বলে, তার এখানে জীবনসঙ্গী, তার জীবনসঙ্গী হিসাবে ভবতারিণী দেবীকে তিনি বিয়ে করেন। পরবর্তী নাম দেওয়া হয় কি? পরবর্তী নাম হয় মৃণালিনী। তার দাম্পত্য সঙ্গী থাকেন হলো মৃণালিনী দেবী। আচ্ছা,
তিনি 1884 থেকে পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন। 1884 খ্রিস্টাব্দে পিতার নির্দেশে তিনি তাদের যে জমিদারি এটা দেখার জন্য নিযুক্ত হন বা দেখাশোনা করেন। রবীন্দ্রনাথ 1890 থেকে দেশের বিভিন্ন অঞ্চলের জমিদারি দেখাশোনা করেন। 1890 থেকে তাদের যে এত বড় জমিদারি সেটা বাংলাদেশের কুষ্টিয়া পর্যন্ত বিস্তৃত ছিল, সেটা তিনি দেখাশোনা করেন। এই সূত্রে শিলাইদহ, শাহজাদপুর, কুঠিবাড়ির নাম বাঙালি পাঠকদের কাছে পরিচিত। অর্থাৎ বাংলাদেশের কুষ্টিয়ার যে জায়গাগুলো আছে, শিলাইদহ আছে, শাহজাদপুর আছে, কুঠিবাড়ি আছে, এখানে তিনি আসতেন তার এই জমিদারি কাজের জন্য। আচ্ছা, পুত্র রবীন্দ্রনাথের শিক্ষা সমস্যা থেকেই রবীন্দ্রনাথের বোলপুর ব্রহ্মচর্য আশ্রমের 1901-এ রূপান্তরিত হয়েছে। পুত্র রবীন্দ্রনাথের শিক্ষা সমস্যা থেকে, অর্থাৎ রবীন্দ্রনাথের পুত্রের শিক্ষা নিয়ে সমস্যা দেখা দিল, এই জন্য তিনি কি করলেন বোলপুরে তিনি ব্রহ্মচর্য আশ্রম তিনি নিজে তৈরি করলেন, যেটা পরবর্তীতে শান্তিনিকেতনে রূপান্তরিত হয়েছে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ প্রস্তাব থেকে দেশের মধ্যে যে রাজনৈতিক আন্দোলন শুরু হয় তাতে তিনিও অংশগ্রহণ করেন। এই উপলক্ষে তিনি বাংলার মাটি, বাংলার গান, বাংলার জলে এই গানটি তিনি রচনা করেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919-এর প্রতিবাদ তিনি সরকার প্রদত্ত নাইট উপাধি বর্জন করেন। তিনি 1913 সালে নোবেল পান ঠিকই, কিন্তু দেখা গেছে 1919 সালে তাকে যে সরকার থেকে যে নাইট উপাধি দেওয়া হয় সেই নাইট উপাধি তিনি কি করেন, বর্জন করেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর এটা তিনি প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদে তিনি কি করেছেন, তার যে নাইট উপাধি দিয়েছিল সরকার, ব্রিটিশ ভারত সরকার, তিনি সেটা কি করেছেন, বর্জন করেছেন। আবার তিনি 1912 খ্রিস্টাব্দে তিনি আবার ইংল্যান্ডে যান। একবার তো তিনি গেলেনই 17 বছর বয়সে, আবার তিনি 1912 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডে যান। এই সময়ে তিনি কিছু মে সিনক্লিয়ার, এজরা পাউন্ড, ইরিয়ার্স প্রভৃতির খ্যাতিমান ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় এই সময়টাতে। আচ্ছা, অতঃপর তিনি আমেরিকা ভ্রমণে গিয়ে বিভিন্ন সভায় বক্তৃতা করেন। 1913 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে আসেন এবং অক্টোবর মাসে এদেশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার করেন। বাঙালিদের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা কবে, 1913 খ্রিস্টাব্দে। এই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট 1914 এবং তৎকালীন ভারত সরকার স্যার কি করেন, 1915 উপাধিতে তিনি তাকে ভূষিত করেন, অর্থাৎ স্যার উপাধিতে তাকে ভূষিত করেন। ভারত সরকার রবীন্দ্রনাথকে একটা উপাধি দেন, সেটার নাম হচ্ছে কি, স্যার। এর আগে তিনি আরেকটা উপাধি পান, সেটা হচ্ছে ডক্টরেট উপাধি। তাহলে পরপর তিনি দুইটা উপাধিও লাভ করেন। 1916 খ্রিস্টাব্দে দেশ ভ্রমণে বেরিয়ে তিনি জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র প্রভৃতি স্থানে যান। আবার 1916 খ্রিস্টাব্দে কি করেন, দেশ ভ্রমণে তিনি বেরোন। বেরিয়ে যেয়ে তিনি কি করেন, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, আমেরিকা পর্যন্ত তিনি ঘুরে আসেন। চীনের নতুন প্রজাতন্ত্রী সরকারের আমন্ত্রণে 1924-এ রবীন্দ্রনাথ চীন গিয়েছিলেন। 1924 সালে চীনের সরকার, প্রজাতন্ত্রী সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছিল, তিনি চীনে গিয়েছিলেন। 1926-এ মুসোলিনির আমন্ত্রণে তিনি ইতালিতে গিয়ে শিল্পীতত্ত্ববিদ বেনেদেত্তো ক্রোচ ও ফরাসি মনীষী রোম্মা বলার সঙ্গে পরিচিত হন। তাহলে চীন থেকে এসে 1926-এ তিনি কার আমন্ত্রণে, মুসোলিনি। তোমরা যখন কবিতা পড়েছো ইন্টারে, তখন তোমরা মুসোলিনির নাম পড়েছিলে, সাম্যবাদী কবিতাতে আছে। সেই মুসোলিনির আমন্ত্রণে তিনি কোথায় গিয়েছিলেন, ইতালিতে তিনি গিয়েছিলেন। ইতালিতে গিয়ে তিনি শিল্পতত্ত্ববিদ বেনেদেত্তো ক্রোচ ও ফরাসি মনীষী রোম্মা বলার সঙ্গে তিনি পরিচিত হন। তিনি সারা ইউরোপ ভ্রমণ ও বক্তৃতা করে ফেরার পথে কায়রো সফর করেন। সারা ইউরোপ তিনি ভ্রমণ করেন, ভ্রমণ করে ফেরার পথে আবার তিনি কোথায় যান, মিশরের কায়রোতেও যান। আচ্ছা, শিক্ষা বিশেষজ্ঞদের সম্মেলনে যোগদানের জন্য 1929-এ তিনি কানাডা যান। শিক্ষা সম্মেলনে যোগদানের জন্য তিনি কি করেন, 1929 সালে আবার তিনি কোথায় যান, কানাডাতে যান। 1929 সালে তিনি কানাডাতে যান। 1930 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ইউরোপ, আমেরিকা, রাশিয়া ও পরে পারস্য ভ্রমণ করেন। আবার 1930 খ্রিস্টাব্দে ইউরোপ, আমেরিকা, রাশিয়া এবং পরে আবার কোথায় যান, পরে তিনি পারস্য ভ্রমণ করেন, অর্থাৎ প্যারিসে তিনি ভ্রমণ করেন।
প্যারিসে ওকাম্পোর অর্থানুকূল্য এবং কাতেস দ্য নোয়ের সাহায্যে তার ছবির প্রদর্শনী হয়। বার্লিনেও রবীন্দ্রনাথের ছবি প্রদর্শিত হয়। সেখানে তিনি বৈজ্ঞানিক আইনস্টাইনের সঙ্গে আলোচনা করেন। তাইলে বৈজ্ঞানিক আইনস্টাইনের সঙ্গেও রবীন্দ্রনাথের দেখা হয়েছে এবং তার সঙ্গে তিনি আলোচনা করেন। রাশিয়া ভ্রমণকালে বিপ্লবোত্তর রাশিয়ার সমাজ, বিশেষ করে তার শিক্ষা ব্যবস্থা রবীন্দ্রনাথকে মুগ্ধ করেছিল। তিনি 1934-এ শেষবার সিংহল ভ্রমণ করেন। তিনি সিংহলেও যান। 1934-এ শেষবারের মতো তিনি সিংহলে যান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 1940 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে একটি বিশেষ সমাবর্তনের আয়োজন করে রবীন্দ্রনাথকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। ডক্টরেট ডিগ্রি প্রদান করে আবার কোন বিশ্ববিদ্যালয়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এবং কোথায় সেটা? শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে একটা সমাবর্তনের আয়োজন করে রবীন্দ্রনাথকে সেখানে তিনি কি দেন? ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। বয়সের সঙ্গে সঙ্গে তার রচনার ঋতুরও পরিবর্তন সূচিত হয়। 1941-এ রবীন্দ্রনাথ তার নিজের জন্মদিনে সভ্যতার সংকট প্রবন্ধ পাঠ করেন। 1941-এ তার নিজের জন্মদিন, 1941-এই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন 7 অগস্ট। তো আর ওনার জন্ম ছিল হলো 7 মে। তো নিজের সেই জন্মদিনের দিনে তিনি কি করেছেন? নিজের লেখা যে প্রবন্ধ সভ্যতা সংকট, সেই সভ্যতা সংকট তিনি কি করেন? প্রেজেন্ট করেন বা পড়ে শোনান, পাঠ করেন। 1941 খ্রিস্টাব্দে 7 অগস্ট, 22 শ্রাবণ 1348 কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এই যে এখান থেকে আমি জন্ম থেকে মৃত্যু অব্দি পড়লাম, মৃত্যু অব্দি তোমাদেরকে বুঝালাম, এখানে তোমাদেরকে অনেক কিছু জানালাম। এখানে আমরা কিন্তু অনেক কিছু জানিও না, অনেক কিছু না জানার জন্য আবার সেগুলো এখানে তোমাদের জন্য আমি নিয়ে আসছি। সেটা হচ্ছে ওনার ছদ্মনাম। ওনার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। এটা হঠাৎ করে কেউ জিজ্ঞেস করলে যেন তোমরা বলতে ভুলে না যাও যে রবীন্দ্রনাথের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। আন্নাকালী দেবী ওনার আরেকটা নাম আছে এরকম ছদ্মনাম। ওনার পেশা হচ্ছে উনি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, গল্পকার। অর্থাৎ সাহিত্যের এমন কোনো জায়গা নেই যেখানে তিনি বিচরণ করেননি। সাহিত্যের প্রত্যেকটা অঙ্গনে তিনি বিচরণ করেছেন। সাহিত্যের প্রত্যেকটা অঙ্গনেই তিনি কি করেছেন? বিচরণ করেছেন। তিনি পারদর্শী ছিলেন বাংলা এবং ইংরেজি ভাষাতে তিনি পারদর্শী ছিলেন, যার কারণে আমেরিকাতে যে বা ইংল্যান্ডে যে তিনি বিভিন্ন জায়গায় যে ইংরেজিতে বক্তৃতা দিতে পেরেছিলেন। নাগরিকত্ব তাকে তখন ওই সময় নাগরিকত্ব দেওয়া হয়েছিল, ব্রিটিশ ভারতীয় নাগরিকত্ব তাকে প্রদান করা হয়েছিল। সময়কাল হচ্ছে বঙ্গীয় নবজাগরণ, সাহিত্য আন্দোলন, প্রাসঙ্গিক আধুনিকতা নিয়ে তিনি সাহিত্য বিষয়ে তিনি আন্দোলন করেছিলেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে কি কি? গীতাঞ্জলি আছে, মানুষই আছে, সোনার তরী, নৌকাডুবি, গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা, বিসর্জন, রাজা ইত্যাদি। এই জায়গাটা যদি তোমাদেরকে আমি আরেকটু ভালোভাবে বুঝাই, তাহলে এখান থেকে আমি তোমাদেরকে এভাবে বুঝাতে পারি যে বিশ্বভারতী 29 খণ্ড রবীন্দ্র রচনাবলী প্রকাশ করেছে। বিশ্বভারতী 29 খণ্ডের যে রবীন্দ্র রচনাবলীটা আছে সেটা বিশ্বভারতী প্রকাশ করেছে। রবীন্দ্রনাথের কাব্যগুলোর মধ্যে রয়েছে মানুষী, সোনার তরী, চিত্রা, খনিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, সেজতি প্রভৃতি। উপন্যাসের মধ্যে রয়েছে চোখের বালি, নৌকাডুবি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা। এবং নাটকের মধ্যে রয়েছে বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবী প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। সাহিত্য বিচিত্র প্রবন্ধ, স্বদেশ, সমাজ, শিক্ষা, ধর্ম, সংকলন, সাহিত্যের পথে, কালান্তর প্রভৃতি রবীন্দ্রনাথের যুগান্তর ও যুগাতিক্রম প্রবন্ধ গ্রন্থ। এর মধ্যে সভ্যতা সংকট একটা প্রবন্ধ। তাহলে তিনি অনেকগুলো প্রবন্ধও তিনি লিখেছেন। দাম্পত্য সঙ্গী হিসাবে পেয়েছেন কাকে? সে মৃণালিনী দেবীকে, যার পূর্ব নাম ছিল কি? ভবতারিণী। তিনি হচ্ছে রবীন্দ্রনাথেরই রবীন্দ্রনাথেরই জমিদারের সেরেস্তাদারি যে করতো সেরকম কোনো এক কর্মচারীর মেয়ে, তাকে তিনি বিয়ে করেছেন। তাহলে মোটামুটি রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারলাম। ঠিক আছে, এবার আমরা মূল কবিতাতে চলে যাব এবং মূল কবিতাটাও আমরা সেখানে বেশ ভালো করে পড়তে থাকবো। মূল কবিতা দেখো, এখানে কবিতাটা কিন্তু অনেক বড়। আমি জানি অনেকে কেন সবাই তোমরা ইন্টারে এই কবিতাটা পড়েছ। তারপরেও এই কবিতাটা কিন্তু ইন্টারে ছিল ছোট আকারে, স্বল্প আকারে ছিল, কিন্তু এখানে এই কবিতাটা স্বল্প আকারে নেই, এখানে বেশ বড়সড় আকারে এই কবিতাটা দেয়া আছে। অর্থাৎ পুরো কবিতাটা এখানে দেয়া আছে। বিপুলে পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী, গিরি, সিন্ধু, মরু,
কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী পুরাইয়া আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক কল্পনার অনুমানে ধরিত্রীর মহা ঐকতান। কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। দুর্গম তুষার গিরি অসীম নিঃশব্দ নীলিমায় অশ্রুত যে গান গায় আমার অন্তরে বারবার পাঠাইছে নিমন্ত্রণ তার। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা মহাজন শূন্যতায় রাত্রি তার করিতেছে সারা। সে আমার অর্ধরাত্রের অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। সুদূরের মহাপ্লাবী প্রচণ্ড নির্ঝর মনের গহনে মোর পাঠাইছে স্বর প্রকৃতির ঐকতান স্রোতে। এই যে লাইনগুলো, এই যে দেখো, এখান থেকে কল্পনার অনুমান থেকে এই যে মনের গহনে মোর পাঠাইছে স্বর, এই লাইনগুলো কিন্তু তোমাদের ইন্টারের বইতে ছিল না। এই যে এই পাশে যে এখান থেকে যে আছে, এই যে বিপুলের পৃথিবীর কতটুকু জানি থেকে শুরু করে রয়ে গেছে ফাঁক এই পর্যন্ত আছে। এরপরে আবার ওখান থেকে শুরু হয়েছে প্রকৃতির ঐকতান স্রোতে, আবার শুরু হয়েছে কি ওখান থেকে। তাইলে এই যে লাইনগুলো আমরা পড়লাম, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আর পুরো কবিতাটাই মোটামুটি আমি তোমাদের জন্য উঠিয়ে এনেছি প্রত্যেকটা লাইন বোঝানোর জন্য, কেননা প্রত্যেকটা লাইন থেকে তোমাদের 1 মার্কের প্রশ্ন হবে, তোমাদের 4 মার্কের প্রশ্ন আছে, তোমাদের বড় 10 মার্কের প্রশ্ন আছে, এবং আমি তোমাদেরকে বাসায় পড়ার জন্য অবশ্যই কিছু 10 মার্কের প্রশ্ন দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে 80 বছর বয়স্ক কবির নিজের আত্মসমালোচনামূলক কবিতা। কবি নিজেকে নিয়ে নিজে কি করেছেন, সমালোচনা করেছেন। কেননা 80 বছর বয়স্ক কবি, 80 বছর বয়সের এই কবি, তিনি জীবন সায়ন অর্থাৎ জীবনের শেষে এসে উপলব্ধি করতে পারলেন যে এত জীবন তিনি কি করলেন, এত বড় পৃথিবী তিনি কতটুকু দেখছেন। তাই তিনি নিজেকে নিয়েই সমালোচনা করার জন্য এই কবিতাটা লিখেছেন। তো এটা কবির শেষ কাব্যগ্রন্থের জন্মদিনে কাব্যগ্রন্থের 10 নম্বর কবিতা। জন্মদিনে কাব্যগ্রন্থের 10 নম্বর কবিতাটা হচ্ছে ঐকতান কবিতাটা। তাহলে প্রথম লাইনে তিনি কি বলছেন, বিপুলের পৃথিবীর কতটুকু জানি। দেখো, আমি তোমাদেরকে যখন কবি পরিচিতিটা পড়ালাম, তিনি পৃথিবীর ইউরোপ আমেরিকা ঘুরে আসলেন, মিশর কায়রো ঘুরে আসলেন, সিংহলে গিয়ে আসলেন, পৃথিবীর এত এত দেশে তিনি গেলেন। তারপরেও কবির মনে হয়েছে এত দেশ, এত জায়গায়, এত কিছু দেখার পরে, এত জ্ঞান অর্জন করার পরেও কবির মনে হয়েছে বিপুলা বিস্তৃত এত বড় পৃথিবীর তিনি কতটুকু দেখেছেন, কতটুকু তিনি জানেন। দেশে দেশে কত না নগর রাজধানী, প্রতিটা দেশে কত না শহর রয়েছে। নগর শব্দের অর্থ তো শহর, কতটা শহর রয়েছে, কতটা রাজধানী রয়েছে, কত রাজধানী রয়েছে। প্রতিটা দেশের ভিতরে একটা করে রাজধানী আছে। দেশে দেশে কত না নগর রাজধানী। মানুষের কত কীর্তি, এত এত মানুষ কত কীর্তি করেছে, কত স্থাপনা তৈরি করেছে। মানুষ তো স্থাপনার মাধ্যমে তাদের কীর্তি রেখে যায়, লেখালেখির মাধ্যমে তাদের কীর্তি রেখে যায়, আঁকাআঁকির মাধ্যমে রেখে যায়। যে যে কাজ করে সেই কাজের মাধ্যমে মানুষ তাদের কীর্তি রেখে যায়। মানুষের কত কীর্তি। এরপরে তিনি কি বলছেন, কত নদী গিরি সিন্ধু মরু, কত নদী আছে, কত গিরি আছে। গিরি মানে পাহাড়, সিন্ধু মানে সাগর, মরু মানে মরুভূমি। তাইলে কি বলছে যে মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে।
তাহলে কবি কি বলতেছেন যে কত না অজানা জীব, অনেক অনেক অজানা জীব রয়েছে, অনেক অনেক অপরিচিত তরু রয়েছে। কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। কোথায় রয়ে গিয়েছে? অগোচরে রয়ে গিয়েছে, কবির দেখার বাইরে রয়ে গেছে, দৃষ্টির বাইরে রয়ে গিয়েছে। কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। এত এত প্রাণী তিনি দেখেছেন, মানুষ থেকে শুরু করে আল্লাহ তাআলা এত এত প্রাণীর সৃষ্টি করেছেন, সব প্রাণীকে তিনি দেখতে পারেন নাই। কত না অজানা জীব, যেই জীবগুলাকে তিনি দেখেন নাই সেগুলো তো তার অজানাই রয়ে গেল। কত না অপরিচিত তরু, যেই গাছগুলোকে তিনি দেখেন নাই সেই গাছগুলো তো কবির কাছে অপরিচিত রয়ে গেল। যে গাছগুলোর নাম জানি না, আমি জানি না, তুমি জানো না, সেগুলো তো আমাদের কাছে অপরিচিতই রয়ে গেল অগোচরে। কোথায় রয়ে গেল? অগোচরে, দৃষ্টির আড়ালে, গোচরের আড়ালে। আমার চোখ দিয়ে, রবীন্দ্রনাথের চোখ দিয়ে সেগুলোকে দৃষ্টিগোচর করা হয়নি, এজন্য বলা হয়ে গেল রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। এত বড় বিশ্বের আয়োজন, বিশাল বিশ্বের আয়োজন, আমার মন জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। আমি এত বড় পৃথিবীর এত আয়োজনের মধ্যে আমার মনটা জুড়ে আছে এত পৃথিবীর ছোট্ট একটা কোণ, এত বড় পৃথিবীর ছোট্ট একটা কোণের মধ্যে আমার মনটা জুড়ে আছে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। ছোট্ট একটা কোণ, খুবই ক্ষুদ্র একটা কোণের মধ্যে আমার মনটা জুড়ে রয়েছে। সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। আমার ভেতরে যে ক্ষোভ আছে, আমি যে সব কিছু দেখতে পারলাম না, এত মানুষের কীর্তি, এত নদী গিরি সিন্ধু মরু দেখতে পারলাম না, এত অজানা জীব অপরিচিত তরু আমার চোখের দৃষ্টিতে আসলো না, সেই ক্ষোভে আমি কি পড়ি? আমার ভিতরে যে ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে, সেই ক্ষোভে পড়ি গ্রন্থ। আমি গ্রন্থ পড়ি, বই পড়ি, ভ্রমণ বৃত্তান্ত পড়ি। আছে যাহে অক্ষয় উৎসাহে, যেখানে যেটা আছে ভ্রমণ বৃত্তান্ত, যেসব লেখকরা বিভিন্ন জায়গায় গিয়েছেন সেখানে যে সেই দেশ সম্পর্কে, সেই জায়গা সম্পর্কে লিখেছেন, সেটাকে ভ্রমণ বৃত্তান্ত বলা হয় বা ভ্রমণ কাহিনী বলা হয়। এক্ষেত্রে আমার মাথায় একটা উদাহরণ আসতেছে, ধরো হুমায়ুন আহমেদের রাবণের দেশে একটা ভ্রমণ কাহিনী তিনি লিখেছেন। সেটা লঙ্কাকে নিয়ে লিখেছেন, অর্থাৎ শ্রীলঙ্কাকে নিয়ে লিখেছেন। সেখানে যে তিনি ভ্রমণ করেছেন, সেই দেশটা কেমন, কি হয়েছে বা কেমন লেগেছে, সেটাকে তিনি রাবণের দেশ নামে লিখেছেন। তাইলে এটা তার একটা ভ্রমণ বৃত্তান্ত, ভ্রমণ কাহিনী। তো এরকম লেখকরা যে যেখানে গিয়েছেন সেখান থেকে এসে তিনি যে ভ্রমণ কাহিনী লিখেছেন, সেই ভ্রমণ কাহিনীগুলো তিনি কি করেন? অক্ষয় উৎসাহ নিয়ে পড়েন। সেই খুবই পরিগ্রন্থ, অর্থাৎ সেই রাগে আমি পড়ি বই। কি বই? ভ্রমণ বৃত্তান্ত, ভ্রমণের বই, ভ্রমণের কাহিনী, যেখানে ভ্রমণের বৃত্তান্ত আছে সেটা আমি পড়ি। কিভাবে পড়ি? অক্ষয় উৎসাহে, যেই উৎসাহের কোনো রকম ক্ষয় নেই, সেই উৎসাহ নিয়ে আমি পড়ি। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, যেখানে আমি এরকম চিত্রময়ী বর্ণনার বাণী পাই, সেটাকে আমি কি করি? কুড়াইয়া আনি। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, সেটাকে আমি কি করি? কুড়িয়ে আনি। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, সেটাকে আমি কি করি? কুড়াইয়া আনি। অর্থাৎ যে যেরকম ভাবে লিখছে, এমন ভাবে লিখেছে যেন সেটা সুন্দর বর্ণনার মধ্যে আসে, চিত্রময় হয়। লেখাটাই এত সুন্দর, মনে হচ্ছে যেন ছবির মতো সবকিছু চোখের সামনে ধরা পড়ছে। এজন্যই বলা হচ্ছে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। সেগুলোকে আমি কি করি? কুড়িয়ে আনি। কেন কুড়িয়ে আনি? জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমার মনের ভিতরে যে জ্ঞানের দীনতা আছে, জ্ঞানের দিক দিয়ে যে আমি গরিব, সেই গরিব হওয়া থেকে আমি আমার এই জ্ঞানটাকে পূরণ করে লই। কিভাবে পূরণ করলে? যত পারি ভিক্ষালব্ধ ধনে, অর্থাৎ অন্যের কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়াটাকে কবির কাছে ভিক্ষার মতো মনে হচ্ছে। অন্যের যে কোনো কিছু লিখলো, সেই লেখাটা যখন তিনি চেয়ে এনে পড়লেন বা কিনে এনে পড়লেন, তার কাছে মনে হলো যে ভিক্ষার সমতুল্য। এই জন্য তিনি বলছেন জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমি ভিক্ষার মাধ্যমে সেটাকে কি করি? আমি পূরণ করিয়া লই। আমি পৃথিবীর কবি। কবি নিজেকে কি বলছেন? কবি নিজেকে পৃথিবীর কবি বলছেন। কবি তো পৃথিবীর কবি, কবি তো বিশ্বকবি, আমরা তো এটা জানি। এজন্য কবি নিজেকে বলছেন আমি পৃথিবীর কবি। যেথা তার যত উঠে ধ্বনি, যেখানে তার ধ্বনি যত উঠে, আমি পৃথিবীর কবি। কবি পৃথিবীর কবি নিজেকে বলছেন।
যেখানে তার যত ধ্বনি ওঠে, অর্থাৎ কবি যা লিখেছেন সেই কবিতা, গান, উপন্যাস, কবিতা যে যেখানে যতটা পড়েছেন, যেথা তার উঠে যত ধ্বনি, যেখানে তার যত আওয়াজ উঠে, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। আমার যে বাঁশির সুরে সারা কি করবে? তখনই জাগবেন। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। আচ্ছা, কবি এটা বুঝতে পেরেছেন যে যদিও তিনি পৃথিবীর কবি, তথাপি কবির এই সাধনা সবার কাছে পৌঁছায়নি। সমাজের যে নিম্ন স্তরের মানুষ, কবির সেই কবিতা তারা পায়নি, পড়তে পারেনি। তাইলে এই জন্যই বলছে যে আমি পৃথিবীর কবি, যেটা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, অর্থাৎ বহুতর পর্যন্ত আমার যে স্বরের সাধনাটা, সেই বহু মানুষ পর্যন্ত পৌঁছলো না। কেন পৌঁছলো না? রয়ে গেছে ফাঁক। কিভাবে ফাঁক রয়েছে? কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা ঐক্যতা। কল্পনায় অনুমানে কবি কল্পনা করছেন, অনুমান করছেন, ধরিত্রী মানে পৃথিবীর মহা ঐক্যতা, অর্থাৎ মহা সুর সঙ্গীতে তিনি কি করছেন? তিনি কল্পনা করছেন। কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। কত না নিস্তব্ধ ক্ষণে, এই ধরিত্রী কত না নিস্তব্ধ, অর্থাৎ যেখানে কোনো আওয়াজ ছিল না, একদম আওয়াজহীন নিস্তব্ধ জায়গার মধ্যে, সময়ের মধ্যে কবিকে পূর্ণ করে দিয়েছে। কিসে কিসে পূর্ণ করে দিয়েছে? দুর্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নীলিমা। দুর্গম তুষারগিরিটা কি করেছে? অসীম নিঃশব্দ নীলিমায় সেটাকে করেছেন। আচ্ছা, অশ্রুত যে গান গায় আমার অন্তরে বারবার। অশ্রুত বলতে এখানে কি বোঝানো হচ্ছে? শ্রুত হচ্ছে কি? সুন্দর। অশ্রুত হচ্ছে অসুন্দর। আচ্ছা, অশ্রুত যে গান গায় আমার অন্তরে বারবার পাঠাইছে নিমন্ত্রণ তার। সেখানে কি করেছে? নিমন্ত্রণ পাঠিয়েছেন। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা কি? দক্ষিণ মেরুর ঊর্ধ্বে তারা উঠতে পারেনি। মহাজন শূন্যতায় রাত্রি তার করিতেছে সারা। মহাজন এই শূন্যতার মধ্যে রাত্রি কি করিতেছে? সারা করিতেছে। সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে, অর্থাৎ সে নিমেষ হয় নাই, চোখ বন্ধ হয় নাই, অর্ধরাত্রে, রাত্র প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। আমার চোখে কি করেছে? অনিদ্রা স্পর্শ করেছে অপূর্ব আলোকে। যে আমার চোখে কি আসেনি? ঘুম আসেনি, নিদ্রা আসেনি, সেই অনিদ্রা আমাকে কি করেছে? স্পর্শ করেছে অপূর্ব আলোকে। সুদূরের মহাপ্লাবী প্রচণ্ড নির্ঝর মনের গহনে মোর পাঠায়েছে স্বর। সুদূরের মহাপ্লাবী নির্ঝর, প্রচণ্ড নির্ঝর, সুদূরে, সে অনেক দূরে, সেখানে মহাপ্লাবী প্রচণ্ড যে নির্ঝর, সে কি করেছে? মনের গহনে মোর পাঠাইছে স্বর। আমার মনের গহনের ভিতরে গভীরের মধ্যে কি করেছে? স্বর পাঠিয়েছে। প্রকৃতির ঐক্যতান স্রোতে। কোথায় পাঠিয়েছে? প্রকৃতির ঐক্যতান স্রোতে। নানা কবির ঢালে গান নানা দিক হতে। প্রকৃতির ঐক্যতান স্রোতে কি করে? নানা যে কবি আছে, অর্থাৎ কবি তো একাই কবি না, আরও তো অন্যান্য কবিরা আছেন, অন্যান্য লেখকরা আছেন। তারা কি করে? তাদের যে জায়গা আছে একটা, সেখানে কি করে? তারা তাদের প্রত্যেকের কবিতাটা নিয়ে এসে সেখানে প্রত্যেককে শোনায়। আর ঐক্যতান স্রোত, ঐক্যতান হচ্ছে অনেকগুলো সুরের সমষ্টিকে, অনেকগুলো বাদ্যযন্ত্রের সমষ্টিকে এক কথায় ঐক্যতান বলে। অর্থাৎ বাদ্যযন্ত্র যখন আওয়াজ করে তখন তো সুরের সৃষ্টি হয়, সেই সুরের সৃষ্টি সমষ্টিটাকেই বলা হয় ঐক্যতান। প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। নানা কবি, নানান রকম কবি আছেন, অনেক কবি আছেন, প্রত্যেকে কি করে? প্রত্যেকের গান কি করে ঢেলে দেয়। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। তাদের প্রত্যেকের সাথে আমার কি আছে? যোগ আছে। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। আমি সবার সঙ্গ পাই,
সঙ্গ পাই সবাকার, অর্থাৎ এই যে এত এত কবি গীতিকার লেখক আছেন, সবাই তো একটা জায়গায় এসে মিলিত হন, সবার সাথে কবির দেখা হয়, কথা হয়, প্রতিদিনের আড্ডায় তাদের সঙ্গে দেখা হয়। এই জন্যই তিনি বলছেন, নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, তাদের সবার সঙ্গে আমার একমাত্র যোগাযোগ আছে। সঙ্গ পাই সবাকার, আমি সবার সঙ্গ পাই, লাভ করি আনন্দের ভোগ। আমি কি করি? আনন্দের ভোগটা লাভ করি। সবার সঙ্গে যখন আমি কথাবার্তা বলি তখন আমি কি করি? আনন্দটা উপভোগ করি। গীত ভারতীয় আমি পাই তো প্রসাদ, নিখিলের সঙ্গীতের স্বাদ। তাহলে আমি যে গীত ভারতীয়, আমি যে একজন ভারতের গীত ভারতের, অর্থাৎ এখানে ভারতীয়রা যে গান গায় বা ভারতের যে সঙ্গীত, আমি তো কি পাই? আমি তো প্রসাদ পাই, নিখিলের সঙ্গীতের স্বাদ, অর্থাৎ পৃথিবীর যে সঙ্গীত আছে সেই সঙ্গীতের স্বাদটা আমি এদের সঙ্গে থেকে পাই। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নাই, বাহিরের দেশে কালে সে অন্তর্ময়। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, অর্থাৎ নিজের মধ্যে নিজে যে সবচেয়ে কঠিন দুর্গম মানুষ, তার কোনো পরিমাপ নাই, বাহিরের দেশে কালে। বাহিরের দেশে কালে মানে সময়ে তার কোনো কি নেই, তার কোনো পরিমাপ নেই। সে কে? সে কেমন? সে অন্তর্ময়, সে তার নিজের পুরো অন্তর জুড়ে আছে না। অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। অন্তরের সাথে যখন আমি অন্তর মিশাবো তখনই আমি তার পরিচয় পাব। আচ্ছা, পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। তাইলে এখানে দেখো, এখানে সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, এখানে কবি একেবারে সমাজে যে অন্তর্জ শ্রেণীর মানুষ আছে, সমাজে যে নিম্ন শ্রেণীর মানুষ আছে, তাদের কথা তিনি বলছেন। তাদের কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালে, তারা কেমন অন্তর্ময়, তাদের সাথে যদি কবির অন্তরটা মেশানো যায়, অন্তর মেশালে তবে তার অন্তরের পরিচয় পাওয়া যাবে। পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার। সব জায়গায় যে আমরা প্রবেশ করব বা যাব, বা কবি যাবেন, সব জায়গায় কবি যেতে পারেন না, কারণ কবির ইচ্ছা যে একেবারে নিম্ন স্তরের মানুষ যারা আছেন তাদের সঙ্গে কবি কী করবেন? মিশবেন, কিন্তু তিনি মিশতে পারেননি, সব জায়গায় তিনি যেতে পারেননি, সব জায়গায় যাবার তার প্রবেশ করার মতো দরজাটা খোলা ছিল না। পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, অর্থাৎ তাদের সাথে যে অন্তরে অন্তর মিলিয়ে কথা বলবেন, হাসি ঠাট্টা আনন্দে তিনি মেতে উঠবেন, সেরকম অবস্থাটা ছিল না। বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রা। কবির যে জীবনযাত্রা, এখানে আমরা যখন কবির পরিচিতিটা আমরা যখন শুনলাম বা বুঝলাম বা তোমাদেরকে বুঝালাম, সেখানে কিন্তু আমি পড়েছি যে তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নাতি। তাহলে প্রিন্স দ্বারকানাথ যদি ওনার দাদা হয় বা পিতামহ হন, তাহলে একজন প্রিন্সের নাতি কখনোই কি করতে পারে না? সে একেবারে সমাজে যে অন্তর্জ শ্রেণী নিম্ন শ্রেণীর মানুষের সঙ্গে চলাফেরা মেলামেশাটা তিনি করতে পারে না। এই জন্যই তিনি বলছেন, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি। আমার জীবনের যে বেড়াগুলি, সেগুলিই কি আছে? আমার জীবনযাত্রার যে বেড়াগুলি, এগুলোই কি হয়ে আছে? আমার জন্য বাধা হয়ে আছেন। মহর্ষি তার বাবার নাম হচ্ছে কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর তার দাদার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, অর্থাৎ পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাইলে এদের সন্তান হয়ে তিনি পারেননি সেই একেবারে সমাজে যে অন্তর্জ শ্রেণীর মানুষ আছে তাদের সঙ্গে তার জীবনটাকে মিলেমিশে একাকার করে নিতেন। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। চাষি খেতে কি করেছে? হাল চালাইছে। চাষি কি করে? ক্ষেতের মধ্যে হাল চালাইছে, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। তাঁতি বসে কি করে? তাঁত বুনতেছেন। তিনি চাষির অবস্থাটা দেখতেছেন, চাষি কি করতেছে, ক্ষেতের মধ্যে যে হাল চালাচ্ছে, গরু দিয়ে লাঙ্গল দিয়ে যে হাল দিচ্ছে, এটা তিনি দেখতে পাচ্ছেন, কিন্তু চাষির কাছে তিনি যেতে পারছেন না। তাঁতি বসে তাঁত বনে, তাঁতি তো কাপড় বনে, তাঁত বোনা তাঁতের কাজ, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। যেই জেলে জাল ফেলে, সে তো জাল ফেলে কি করে? মাছ ধরে। বহু দূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। এত এত মানুষ আছে, তাদের বিচিত্র কর্মভারে কি হয়েছে? বহু দূর প্রসারিত। অর্থাৎ এই যে চাষি খেতে হাল চালাইছে, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহু দূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। প্রত্যেকটা মানুষের কর্ম কি পর্যন্ত? অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এই যে চাষি খেতে হাল চালাইছে, হাল চালিয়েই কিন্তু সে চাল ডাল শাক সবজি এগুলো সে উৎপাদন করছে। এগুলো যদি না হতো, আমরা শহরে বসে
খাবার কিছু পেতাম না, তাহলে চাষের দ্বারাই কিন্তু আমরা উপকৃত হচ্ছে। আমরা কেন, পৃথিবীর সমস্ত চাষিদের দ্বারা পৃথিবীর সমস্ত মানুষই উপকৃত হচ্ছে। তাঁতি বসে তাঁত বুনে আমাদের লজ্জা নিবারণের জন্য কাপড় অত্যন্ত প্রয়োজনীয়। তো এই যে তাঁতি বসে তাঁত বুনে, এখন তো সেই তাঁতটা নেই, এখন সেই জামদানি বা মসলিন বোনার জন্য তাঁতটা আছে। আগেকার দিনে কিন্তু সেই তাঁত দিয়েই কাপড় বোনা হতো। সেই যে তাঁতি বসে তাঁত বুনে, সেই তাঁত দিয়ে কিন্তু কাপড় তৈরি হয় এবং বিশ্বে সেই তাঁতের থেকেই কিন্তু এখন বিশ্ব বাজারে বা বিশ্ব গার্মেন্টস বাজারে উৎপত্তি হয়েছে, বা কাপড় শিল্প বা পোশাক শিল্পের উৎপত্তি হয়েছে। তাঁতি বসে বসে তাঁত বুনে, জেলে ফেলে জাল, এই যে জেলে জাল ফেলে মাছ ধরতেছে, মাছ চাষ করতেছে, তাদের সেই মাছ মাংস খেয়েই কিন্তু আমাদের জীবন চলতেছে। তো প্রত্যেকটা দেশেই কিন্তু এরকম আছে। তো জেলে যদি জাল না ফেলতো তাহলে কিন্তু আমরা মাছ মাংস খেতে পেতাম না। তাহলে কি বলছে, তাঁতি খেতে চাষি খেতে হাল চালাইছে, তাঁতি বসে তাঁত বুনে জেলে ফেলে জাল, বহু দূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। এদের কাজটা কি পর্যন্ত, অনেক দূর পর্যন্ত এদের কাজটা বিস্তৃত। তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এদের উপরে তাঁতি, জেলে, চাষা, এদের উপরে ভর দিয়ে আমাদের সমস্ত সংসার অর্থাৎ সমস্ত পৃথিবীটা চলতেছে। তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। তাঁতি, জেলে, চাষি, এদের উপর ভর দিয়ে কি হচ্ছে, সমস্ত সংসারটা চলছে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। কবি তো এত দূর পর্যন্ত যেতে পারেননি। এই জন্য কবি কি বলছেন, যে পৃথিবীর অতি ক্ষুদ্র অংশে, অতি ছোট্ট একটা অংশে তার সম্মানের চির নির্বাসনে, তার যে সম্মান, কবির যে সম্মান, কবিকে যে সম্মান দেওয়া হচ্ছে, সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছে সংকীর্ণ বাতায়নে। সমাজের উচ্চ মঞ্চে কি করেছেন, তিনি বসেছেন, উচ্চ আসনে তিনি বসেছেন। সংকীর্ণ মানে ছোট, বাতায়ন মানে জানালা, ছোট্ট জানালার কাছে তিনি বসেছেন। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে। আমি মাঝে মাঝে কি করেছি, ওপাড়ার যে প্রাঙ্গণ আছে, উঠান আছে ওপাড়ার, কবির বাড়ির থেকে পাশের বাড়ির দিকে বা পাশের পাড়ার দিকে তিনি গিয়েছেন। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে। ভেতরে প্রবেশ করি সেই শক্তি ছিল না একেবারে। কবি যে সেই প্রাঙ্গণের ধার পর্যন্ত গিয়েছেন, সেই চাষির ঘরের উঠান পর্যন্ত তিনি গিয়েছেন, প্রাঙ্গণের ধার পর্যন্ত তিনি গিয়েছেন, চাষির ঘরে যে তিনি প্রবেশ করবেন সেই শক্তি কবির একেবারেই ছিল না। ভেতরে প্রবেশ করি সেই শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা, কবির শক্তি ছিল না তাদের জীবনের সাথে জীবন যোগ করে হাসি ঠাট্টা আনন্দায় মেতে ওঠা, এটা কবির একেবারেই শক্তি ছিল না জীবনে জীবন যোগ করা। না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশরা। না হলে কি হচ্ছে, এই যে কৃত্রিম পণ্যে কি হয়েছে, গানের পশরাটা ব্যর্থ হয়েছে। কবি যে এত এত গানের পশরা নিয়ে এসেছেন, এত এত কবিতার পশরা নিয়েছেন, কবির মতো যারা আরো বড় বড় কবি আছেন সবাই তো এই পশরাটা নিয়ে আসছে। এজন্যই বলছেন, না হলে ব্যর্থ হয় কি গানের পশরা। তাই আমি মেনে নেই সেই নিন্দার কথা, আমাকে যারা নিন্দা করে আমি সেই নিন্দার কথাটা কি করে মেনে নিই। এখানেই আমার সুরের অপূর্ণতা, কারণ আমার কবিতা সেই চাষির ঘরে যে পৌঁছায় নাই, সেই জেলের কাছে যে পৌঁছায় নাই, সেই তাঁতের কাছে যে পৌঁছায় নাই, আমি তাদের কাছে যেতে পারি নাই। এখানেই তো আমার সুরের অপূর্ণতা রয়েছে। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গানে। আমার কবিতা আমি তো জানি, সে বিচিত্র পথে গিয়েছে, সে এঁকে বেঁকে গিয়েছে, কিন্তু তারপরেও সে সব জায়গায় যেতে পারেনি। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী, সে যে সব জায়গায় যাবে এরকমটা হয়নি। কৃষাণের জীবনে শরিক যেজন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে কিনা কৃষাণের জীবনের সাথে যে শরিক হয়ে আছেন। এইবার কবি কি করছেন, আরো একজন কবির প্রত্যাশা করছেন। কবি নিজের কথা বলছেন যে আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। আমি জানি আমার কবিতা সব জায়গায় গেলে কি করে নাই, সে সব জায়গায় যেতে পারে নাই, সবার ঘরে সে যেতে পারে নাই। এবার সে চাইতেছে এমন একজন কবি আসুক, কৃষাণের জীবনে শরিক যেজন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। এই যে আমি এবার চাচ্ছি কি, এমন আরেকজন কবি আসুক, কবি চাইতেছেন এমন আরেকজন কবি আসুক যে কিনা কৃষাণের জীবনের সাথে যে শরিক হয়ে আছে, যে কিনা কৃষাণের জীবনের সাথে সে শরিক হয়ে আছে।
কৃষাণের জীবনের শরিক যেজন, কর্মে ও কথায়, কর্মে মানে কাজে, কাজে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। সত্য আত্মীয়তা অর্থাৎ সে কাজে যা করবে, কথায় যা করবে, কাজেও তাই করবে। সেই কর্মীয় কথায় সত্য আত্মীয়তা অর্থাৎ সত্যের সঙ্গে সে আত্মীয়তা করেছে, এটা সে যে অর্জন করতে পেরেছে। যে আছে মাটির কাছাকাছি, সেই কবির বাণীর লাগি কান পেতে আছে। যে কবি কিনা আছে একদম মাটির কাছাকাছি, মাটির কাছাকাছি যে নিম্ন স্তরের মানুষ আছে, যে অন্তর্জ শ্রেণীর মানুষ আছেন, তাদের নিয়ে যে সে কবিতা লিখবে, সেই কবির বাণীর জন্য কবি কান পেতে আছেন। কেননা কবির কবিতা, রবীন্দ্রনাথের কবিতা সব জায়গায় পৌঁছাতে পারেনি, সবার কাছে যেতে পারেনি। এজন্য কবি চাইতেছেন যে এমন একজন কবি আসুক যে কিনা কৃষাণের জীবনের সাথে শরিক হয়ে আছে, যে কিনা কথায় কাজে সত্য আছে, যে কিনা মাটির কাছাকাছি আছে, সেরকম আরেকজন কবি আসুক। সেই কবির বাণীর লাগি কান পেতে আছে। কবি কি করছেন? সেই কবির বাণীর জন্য, সেই কবি এসে কবিতা লিখবেন, তার বাণীর জন্য তিনি কি করে আছেন? কান পেতে আছেন। সেই কবি সেই সমাজের অন্তর্জ শ্রেণীর মানুষকে নিয়ে কবিতা লিখবে, সেই চাষিকে নিয়ে লিখবে, সেই জেলেকে নিয়ে লিখবে, সেই তাঁতিকে নিয়ে লিখবে। তার বাণীর জন্য সে কি করে আছে? রবীন্দ্রনাথ কান পেতে আছে, যে কান পেতে সে তার কবিতা শুনবে। সাহিত্যের আনন্দ বোঝে। কোথায় সে কান পেতে আছে? সাহিত্যের আনন্দ বোঝে, অর্থাৎ সাহিত্যের যেখানে তারা কবিতাটা দেয় বা কবিতাটা দেওয়া হয়, সেখানে সে কি করেছে? কান পেতে আছেন। নিজে যা পারিনি দিতে, নিত্য আমি থাকি তারই খুঁজে। আমি যেটা দিতে পারিনি সেটার খোঁজেই আমি থাকি। যে আরেকজন কবি এসে তাদের নিয়ে লিখুক, তাদের সম্পর্কে বলুক, এটা তিনি চান। সেটা সত্য হোক, এটা কবি চান। শুধু ভঙ্গি দিয়ে যেন না চোখ ভোলায়, শুধু অঙ্গভঙ্গি দিয়ে, শুধু কথা বলে যেন চোখ না ভোলায়। সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি। সত্য মূল্য না দিয়ে, যদি সত্যের সঙ্গে সত্যের মূল্যটা না দিয়ে, সত্য কথাটা না বলে সাহিত্যের খ্যাতি করা চুরি, অর্থাৎ সাহিত্য লিখে, কবিতা লিখে আমি কবি হয়ে গেলাম, প্রবন্ধ লিখে প্রাবন্ধিক হয়ে গেলাম, উপন্যাস লিখে উপন্যাসিক হয়ে গেলাম, এরকম খ্যাতি তিনি চুরি করতে বারণ করেছেন। সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি। ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মজদুরি। সেটা কি? সেটা একদমই ভালো নয়, সেটা ভালো নয়, ভালো নয় দুইবার সে বলছে। নকল সে মজদুরি, সে কাজটা যে করবে সেটা নকল, এবং নকল সে শৌখিন মজদুরি। এটাকে শৌখিন বলছে এবং মজদুরি বলছে কবি। মজদুরিকে যারা প্রতিদিন মজুরি করে সেটাকে মজদুরি বলা, অর্থাৎ ডে ওয়ার্কারকে মজদুর বলা হয়, আর কাজটাকে মজদুরি বলা হয়। এসো কবি অখ্যাত জনের। কবি এইবার সেই কবিকে আবার প্রার্থনা করছেন, সেই কবিকে ডাকছেন, যেই কবি তিনি বলছেন এসো কবি অখ্যাত জনের, অর্থাৎ যারা বিখ্যাত নয় তুমি তাদের হয়ে আসো। এসো কবি অখ্যাত জনের, যারা সমাজে বিখ্যাত নয়, যারা সমাজের একেবারে নিম্ন স্তরের, নির্বাক মনের। এসো কবি অখ্যাত জনের, নির্বাক মনের। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। তো কি বলছে? যে মর্মের বেদনা যত করিয়া কি উদ্ধার, মানুষের মর্মের ভিতরে যে বেদনাটা আছে সেটাকে উদ্ধার করো। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার। প্রাণহীন এদেশেতে কি? গানহীন যেথা চারিধার। প্রাণহীন এদেশেতে, এদেশে কোনো প্রাণ নেই, এদেশে প্রাণহীন, প্রাণহীন এদেশেতে কি? গানহীন। যেখানে এই যে সমাজের নিম্ন স্তরের মানুষ নেই, যে কবিতার মধ্যে সমাজের নিম্ন স্তরের মানুষকে নিয়ে লেখা হয়নি, জেলে তাঁতিকে নিয়ে লেখা হয়নি, এই জন্য তিনি কবি এই জায়গাটাকে কি বলছেন? প্রাণহীন এদেশ, এবং গানহীন বলছেন কবির চারপাশটাকে। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সে মরুভূমি। অবজ্ঞার তাপে কি বলছেন? যে শুষ্ক নিরানন্দ সে মরুভূমি। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সে মরুভূমি। রসে পূর্ণ করি দাও তুমি। তুমি সেটাকে কি করবা? তুমি সেটাকে রসে পূর্ণ করে দাও। তুমি এসে তোমার কবিতা লিখে, গান লিখে সেটাকে তুমি কি করবে? সেটাকে তুমি পূর্ণ করে দাও। অন্তরের যে উৎস তার আছে আপনারই, আপনার মনের ভিতরে যে অন্তরের যে উৎস আছে তার জন্য, তাই তুমি দাও তো উদ্বারে। সেটাকে তুমি মুখ দিয়ে বের করে দাও, উদ্বারে করে দাও, বের করে দাও। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়। কোথায় দিতে বলছে? সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়। ওই যে আমি বললাম অনেকগুলো সুরের সমষ্টিকে একত্রে ঐকতান বলে, সাহিত্যের সেই সুরের সমষ্টিতে সঙ্গীত সভায়। তাহলে সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় তুমি সেটাকে তুমি তোমার মুখ দিয়ে বের করে দাও।
তোমার যে অন্তরের উৎস আছে সেটা আপনার জন্য যাচ্ছে, সেটা তুমি সেটা বের করে দাও। একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়, যাদের হাতে একতারা আছে তারাও যেন সম্মান পায়। মুকো যারা দুঃখে সুখে, যারা দুঃখে সুখে বোবা হয়ে আছে, কথা বলতে পারে না, মুকো যারা কথা বলতে পারে না তাদেরকে মুকো বলে, বাক প্রতিবন্ধী বলে। একতারা যাদের, তাদের হাত তারাও যেন সম্মান পায়। তাহলে তুমি তাদের হয়ে কবিতা লিখো। সেই কবিকে কবি বলছেন যাদের হাতে একতারা আছে তোমার কবিতায় যেন তারাও সম্মান পায়। কারণ একতারা কাদের? সেই বাউলদের হাতে। বাউলরা সেই একতারা নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়ায়, সেই নদীর পাড় দিয়ে তারা ঘুরে বেড়ায়, গান গাইতে গাইতে তারা যায়। তো যাদের হাতে একতারা আছে তারাও যেন সম্মান পায়। মুকো যারা দুঃখে সুখে, যারা বোবা হয়ে আছে, যারা দুঃখে সুখে মুকো হয়ে আছে তারাও যেন সম্মান পায়। নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, যারা বিশ্বের সম্মুখে তাদের মাথা নত করে আছেন। ওগো গণি কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি, তুমি থাকো তাহাদের গেতি। তাহলে কবি কি বলছেন? সেই কবিকে কি নামে সম্বোধন করছেন? ওগো গুণী, ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাদের বাণী যেন শুনি। আমাদের কাছে থেকে যারা দূরে আছে তোমার কবিতায় যেন আমি তাদের বাণী শুনতে পাই। তুমি থাকো তাদের জ্ঞাতে, অর্থাৎ তুমি থাকো তাদের আত্মীয় স্বজন হয়ে, তুমি তাদের আত্মীয় স্বজন হয়ে থেকে তাদের জন্য তুমি কবিতা লিখো। তোমার খ্যাতিতে তারা যেন পায় আপনার খ্যাতি, তোমার খ্যাতিতে, তোমার নামে যেন তারা খ্যাতি পায়। তাহলে তোমার খ্যাতিতে তারা যেন পায় আপনারই খ্যাতি, অর্থাৎ সেই সমাজের অন্তর্জাত শ্রেণীর মানুষরা তোমার খ্যাতিতে, তুমি তাদের হয়ে কবিতা লিখে যে খ্যাতি অর্জন করেছ, তারা যেন তোমার খ্যাতিতে যেন তারা নিজেরাও খ্যাতি পায়। আমি বারংবার তোমারে করিব নমস্কার, আমি বারংবার তোমারে কি করব? নমস্কার করব। শুধুমাত্র তুমি তাদের হয়ে কবিতা লিখবে, সেই সমাজের অন্তর্জাত শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষের হয়ে কবিতা লিখবে, গান লিখবে, আমি তোমাকে কি করব? বারে বারে নমস্কার করব। এই ছিল আমাদের কবিতাটা। কবিতাটা তো আমি তোমাদেরকে বুঝাইলামই, এরপরেও খুব ছোট্ট করে তোমাদেরকে আমি কবিতার যে মূল ভাবটা আছে, কারণ তোমাদেরকে তো আমি 4-5টা প্রশ্ন দিয়ে দিব, প্রশ্নগুলো অবশ্যই তোমরা লিখে নিবা, কেননা এই প্রশ্নগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, আমাদের হাতে সময়ও অল্প আছে। তো আমরা কি করি, সেই ছোট্ট করে পাঠ পরিচিতিটা একটু বোঝার চেষ্টা করি। পাঠ পরিচিতি বলবো না, এটাকে বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে। কবিতার মূল ভাবটাকে আমরা বোঝার চেষ্টা করি, কবিতার মূল ভাবটাকে আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, নোবেল বিজয়ী ও বাংলা সাহিত্যের প্রায় সকল শাখায় বিচরণকারী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি একটি আত্মবিশ্লেষণমূলক অসাধারণ কবিতা। এই কবিতায় রবীন্দ্র মানুষের বহু বিচিত্র দিক উন্মোচিত হয়েছে। কবি নিজের কাজকর্ম সম্পর্কে মূল্যায়নধর্মী বক্তব্য এবং সাধারণ জনগোষ্ঠীকে তার কাব্যে স্থান দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করেছেন। ওই যে আমি তোমাদেরকে বারবার বুঝাইলাম যে তিনি তার কাব্যে তাদেরকে নিয়ে আসতে পারেননি, এজন্য তিনি চেয়েছেন যেন অন্য আরেকজন কবি এসে যেন তাদের সম্পর্কে লিখে। তাহলে কি বলছে যে নোবেল বিজয়ী ও বাংলা সাহিত্যের সকল শাখায় বিচরণকারী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি একটি আত্মবিশ্লেষণমূলক অসাধারণ কবিতা। এই কবিতায় রবীন্দ্র মানুষের বহু বিচিত্র দিক উন্মোচিত হয়েছে। কবি নিজের কাজকর্ম সম্পর্কে মূল্যায়নধর্মী বক্তব্য এবং সাধারণ জনগোষ্ঠীকে তার কাব্যে স্থান দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করেছেন। সাথে সাথে তিনি তার বিশ্বায়িত জীবন দৃষ্টি কবি মানুষেরও প্রকাশ ঘটিয়েছেন। তাহলে কবি মানুষেরও তিনি কি করেছেন? প্রকাশ ঘটিয়েছেন। সর্বোপরি ঐকতান কবিতায় কবির অতৃপ্তির বেদনা প্রস্ফুটিত হয়ে কবি সত্তার স্বরূপ পরিস্ফুট হয়েছেন। ঐকতান কবিতায় কবির অতৃপ্তির বেদনা, ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে এটা কবির একটি নিজের একটি আত্মবিশ্লেষণমূলক কবিতা। নিজেকে নিয়ে নিজে সমালোচনা করেছেন। 80 বছর বয়স্ক কবি নিজেকে নিয়ে নিজে কি করেছেন? সমালোচনা করেছেন।
আচ্ছা, তো নিজেকে নিয়ে নিজে যখন সমালোচনা করেছেন তখন তিনি এই কবিতাটা লিখেই সেই সমালোচনাটা করেছেন। এখানে তিনি যখন 80 বছর বয়স হয়ে গিয়েছেন তখন তিনি পিছন ফিরে তাকালেন, দেখলেন যে তিনি তো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পৃথিবীর এত সুন্দর গাছপালা, এত সুন্দর সিন্ধু মরুগিরি নদী, এগুলো তিনি দেখতে পারেননি। এইসব বিভিন্ন কিছু তিনি সেখানে বলেছেন। আচ্ছা, কবি নিজের কাব্যকল্পনার ডানায় ভর করে উড়ে চলেছেন দীপ দিগন্তে। তিনি বিচিত্র বিশ্বের প্রতিটি কোণ থেকে উদার প্রাণের আহ্বান শুনতে পান। তিনি বিচিত্র বিশ্বের প্রতিটি কোণ থেকে উদার প্রাণের আহ্বান তিনি শুনতে পান। বিস্তৃত এই পৃথিবীর বিচিত্র ভৌগোলিক কাঠামো চর্মচোখে দর্শন করে কবি ভুয়ো দর্শনজাত অভিজ্ঞতাকে বিশ্বমাত্রা প্রদানে উদ্গ্রীব ছিলেন, কিন্তু বাস্তবতার কারণে তা অনেকাংশে অসম্পূর্ণ রয়ে যায়। একই সাথে বিশ্ব সাহিত্যের সাথে ও আত্মসংযোগের সুবিধা সম্পূর্ণতা পায়নি। এই জন্য কবির উদাস মানসিক চেতনা অতৃপ্তির হাহাকারে গুমড়ে উঠেছে। আচ্ছা, এখানে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট নিয়ে আসছি তোমাদের জন্য আলোচনা করার জন্য। সেই পয়েন্টেই জাস্ট এখানে তোমাদেরকে আমি দিয়ে দিই। ঐকতান অশীতিপর কবির আত্মসমালোচনা, কবি হিসেবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। ঐকতান কবিতায় যুগপৎ কবির নিজের ও তার সমকালীন বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিকটি উন্মোচিত হয়েছে। জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চিতকরতা ও ব্যর্থতার স্বরূপ। দীর্ঘ জীবন পরিক্রমা রবীন্দ্রনাথ পেছনে ফিরে তাকিয়ে সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য ও ব্যর্থতার হিসাব খুঁজছেন এই ঐকতান কবিতায়। আচ্ছা, তো এখানে যদি আমরা এরকমটা বলি, কবি সমাজের উচ্চবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন। এই জন্য সাধারণ নিম্ন শ্রেণীর ও প্রাকৃত জনদের নিয়ে সাহিত্য লেখা তার পক্ষে সম্ভব হয়নি। তিনি জীবনের শেষ প্রান্তে এসে প্রাকৃত জনদের প্রতি মমত্ব অনুভব করেন এবং স্বীয় কাব্যকর্মের দুর্বলতা দর্শনে অনুশোচনায় দগ্ধ হন। এ কারণে তিনি এমন নবীন কবির উত্থান কামনা করেন যারা কৃষক, কামার, কুমার, তাঁতি, জেলেদের সহ সমাজের সভ্যতা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে লিখবেন। কবি এটা কি করেন? প্রত্যাশা করেন। আলোচ্য কবিতায় কবি তার কাব্যকর্মের দুর্বলতা ও অপূর্ণতার কথা অকপটে স্বীকার করেছেন। কবি উপলব্ধি করেছেন যাদের শ্রমে ও ঘামে সভ্যতার সৃষ্টি, তারা পৃথিবীর রূপ বদলাচ্ছে প্রতিক্ষণে। এটা কিন্তু আমরা আগেও বলেছি, সেই চাষি, সেই তাঁতি, জেলে, তাদের কারণে কিন্তু আমরা আজকে উপর মহলে বসে জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পেরেছেন। এই জন্য কবি তাদের কাছে ঋণী এবং কবি চান তাদের হয়ে যেন কেউ কবিতা লিখেন, তাদের হয়ে যেন কবিতা লিখেন। ওইটা কিনে যায় না, আমার এখন আরেকটা ক্লাস আছে ইন্টারে, আমার এখন চলতেছে ডিগ্রি, ওটা ইন্টারে। আচ্ছা, কবিগুরু স্বীয় কাব্যের অসম্পূর্ণতা পূর্ণকরণের দায়িত্ব অর্পণ করেছেন নবীন কবির কাছে। যে কবি মাটির কাছাকাছি থেকে সুদা মাটির গন্ধে ভরা শ্রমজীবী মানুষের মর্মের দিশারি আত্মার আত্মীয়তে পরিণত হয়, সেই কবি অবহেলিত প্রায় নির্জীব মানুষের মর্মবেদনা স্বীয় কাব্যে তুলে এনে নিজে যেমন খ্যাতিমান হন, তেমনি কবির খ্যাতিতে খ্যাত হয়ে উঠবে দেশের চিরবঞ্চিত ও অপরিচিত মানুষ জন। নতুন কবির আগমনে সাহিত্যে পূর্ণতা পাবে, জীবন হবে রসময়, একতারা হাতের মানুষগুলো সাহিত্যের জায়গা পাবে। কবি বসে আছেন সেই কবির প্রত্যাশার জন্য বা ভবিষ্যৎ কবির জন্য। বহু বাদ্যযন্ত্রের সমন্বয়ে সুরের সম্পূর্ণতা আসে। একক বাদ্যযন্ত্রে যা সম্ভব নয়, অনেকের কাজ একজন করতে পারে না, তেমনি কবির কাব্যের সাথে লৌকিক কবিদের কাব্য সাহিত্য সমৃদ্ধ হয়ে উঠবে। সুরের মতো সাহিত্যের ক্ষেত্রেও বিচিত্র রাগিণীর সৃষ্টিতে একক
কবি নন, বহু কবির শ্রম সাধনা সমন্বয় ঐকতান প্রয়োজন। এই জন্যই কবি এই ঐকতান কবিতাটা লিখেছেন এবং কবি নিজের সমালোচনা করে এই কবিতাটা বলেছেন। এবার আমি তোমাদেরকে 5টা প্রশ্ন দিয়ে দিব। তোমরা প্রত্যেকে এই 5টা প্রশ্ন অবশ্যই বাড়ির কাজ করে নিয়ে আসবে, ঠিক আছে? বাড়ির কাজ করবে, প্লাস আগামী ক্লাসে আমাকে দেখাবে, অথবা তোমাদের সাথে কিন্তু আমার মেসেঞ্জারে যোগাচ্ছ, তোমরা অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবে যে তোমরা প্রত্যেকে এই 5টা প্রশ্ন শিখেছো। কারণ এই 5টা প্রশ্ন যদি তুমি ভালোভাবে শিখতে পারো, কবিতাটা যদি তুমি ভালোভাবে পড়তে পারো, তাহলে তোমার 1 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 10 মার্কের প্রশ্ন হয়ে যাবে। অবশ্যই তোমরা এগুলো পড়বে এবং তোমাদের জন্য এই প্রশ্নগুলো। ঐকতান কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বীয় কাব্যকীর্তি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে কি কারণে অখ্যাত জনের কবিকে আহ্বান করেছেন আলোচনা করো। ঐকতান কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বীয় কাব্যকীর্তি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে কি কারণে অখ্যাত জনের কবিকে আহ্বান করেছেন আলোচনা করুন। 2 নম্বর হচ্ছে ঐকতান কবিতা অবলম্বনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও জগৎ সম্পর্কে কবি মানুষের স্বরূপ বিশ্লেষণ করো। ঐকতান কবিতা অবলম্বনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও জগৎ সম্পর্কে কবি মানুষের স্বরূপ বিশ্লেষণ করো। ঐকতান কবিতার মূল বক্তব্য লিখো। ঐকতান কবিতার শিল্প মূল্য বিচার করো। ঐকতান কবিতার কবি মানুষের যে জয়গান গেয়েছেন তার পরিচয় দাও। তাহলে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ তোমরা অবশ্যই করবে এবং আমি প্রতিটা লাইন চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে। কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যেন আমি তোমাদেরকে সেটা আবার সলভ করে দিতে পারি। আর তোমাদের সাথে তো অবশ্যই আমার ফোনে যোগাযোগ হয়। তোমাদের যদি কারো কোথাও মনে হয় যে না ফোনে তোমরা বুঝে নেবা, আমাকে ফোন করলে অবশ্যই আমি বুঝিয়ে দিব। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। প্রত্যেককে ধন্যবাদ। হ্যাঁ।